সুপ্রিয় দর্শক, বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বদ্যিবাড়ি। বদ্যিবাড়ির ৬৪তম পর্বে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। নারী দিবস উপলক্ষে বদ্যিবাড়িতে আজ আমরা কথা বলবো নারীর স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে। এ বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবেও রয়েছেন দুজন নারী। চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানেই অর্থাৎ প্রথমে আছেন ইউনাইটেড হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান চৌধুরী তাসনিম হাসিন, এবং এরপরে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফারজানা শারমিন। আপনাদের দুজনকেই বদ্যিবাড়িতে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আর দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে মতামত দিতে পারেন, পাশাপাশি অতিথিদের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন 02967006 নম্বরে। আমন্ত্রিত অতিথিরা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন। দর্শক, আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই চৌধুরী তাসনিম হাসিনকে দিয়ে শুরু করতে যাচ্ছি যে আসলে নারীর সুস্বাস্থ্যের জন্য পুষ্টি আসলে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি আসলে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনটিতে একটি সুন্দর টপিক সিলেক্ট করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। প্রথমেই আমি যারা দর্শক আছেন দেখছেন তাদের সকল নারীদেরকে জানাচ্ছি একটি হেলদি, নিউট্রিশিয়াস এবং সাকসেসফুল লাইফের শুভকামনা। অবশ্যই, ধন্যবাদ। সাধারণত আমরা পুষ্টিটা কিন্তু শুরু হয় মায়ের ভ্রূণ থেকে, মায়ের গর্ভ থেকে পুষ্টিটা শুরু হয়। তো ইনিশিয়ালি একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তা থেকে টিল পিউবার্টি একটা ছেলে আর মেয়ের পুষ্টির কিন্তু খুব একটা পার্থক্য আমরা দেখতে পাই না। শিশুদের পুষ্টি চাহিদাটা একই রকম থাকে, পার্থক্যটা আসে পিউবার্টির সময় থেকে। পিউবার্টিতে গিয়ে একটা মেয়ের ক্যালোরির চাহিদা একটা ছেলের ক্যালোরির চাহিদা থেকে কমে যায়, যেহেতু ছেলেদের মেটাবলিক রেট হাই, ন্যাচারালি তাদের ক্যালোরির চাহিদাটাও বেশি, এবং মেয়েদের আবার পাশাপাশি কিছু আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এই স্পেশালি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন অ্যান্ড মিনারেল রিকোয়ারমেন্টগুলো হায়ার হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। প্রশ্ন হচ্ছে যে বয়ঃসন্ধিকাল তো আসলে নারীদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কৈশোরকালীন সময়। তো এই সময় আসলে কোন ধরনের স্বাস্থ্যগত সমস্যা হয়ে থাকে সাধারণত? ধন্যবাদ আপনাকে প্রশ্নটার জন্য। প্রথমে আসলে আমিও চাই, আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, তো প্রতিটা নারীকে আমি এই দিবসে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং নারীদের প্রথম জীবনী শুরু হয়ে থাকে বলতে মানে সাধারণত বয়ঃসন্ধিকাল দিয়ে। সুতরাং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে উনি করেছেন শুভ ভাই, তো আমি ওটা দিয়ে শুরু করতে চাচ্ছি। সাধারণত আমরা যদি নারীদের যদি জীবনটাকে আমরা ভাগ করিনি, তাহলে যেটা হলো মায়ের পেটের তো গর্ভকালীন সময়ের কথা আপা বললেন, তার পরবর্তীতে যে বয়ঃসন্ধিকালটা একটা প্রথম স্টেপস, তারপরে তার মাঝ বয়সী মানে যেই সময় সে গর্ভধারণের জন্য সক্ষম সেই সময়টা, তারপরে আসতেছে মেনোপজ যখন তার মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, এবং সর্বশেষ যে পোস্ট মেনোপোজাল বা মেনোপোজের পরবর্তী সময়টা। তো সেখানে প্রথম স্টার্টিংটাই হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো একটা লাইফের যখন স্টার্ট যেখানে থাকে, শুরু যেটা, সেটা যদি সুন্দরভাবে হয় তাহলে তার পরবর্তী লাইফটা খুব সুন্দরভাবে এগিয়ে যায়। সুতরাং বয়ঃসন্ধিকালে যে সমস্যাগুলো আমরা মেয়েদের সাধারণত দেখে থাকি, সেটা হচ্ছে তার এই সময় যেহেতু মাসিক বা ঋতুচক্র শুরু হচ্ছে, মাসিক নিয়ে কিছু সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসে। অনেক মা তার সন্তানকে নিয়ে আসে যে খুব কম বয়সে মাসিক শুরু হয়ে গেছে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে মেয়েদের ম্যাচুরিটিটা অনেক আগেই এসে যাচ্ছে ছেলেদের তুলনায়। তো এমনও হয়, আমি দেখেছি 10+ মা নিয়ে আসছে তার মেয়ের মাসিক হয়েছে, খুবই আতঙ্কিত। যেমন মা আতঙ্কিত তেমন তার মেয়েও আতঙ্কিত যে এটা কি। তো এরকম যে আগে মাসিক শুরু হয়ে যাওয়াটা, বাচ্চাটার শরীরটা হয়তো প্রস্তুত না এমন একটা এই অবস্থা। এবং ইদানিং যে চাইল্ড ওবেসিটি, বাচ্চাদের ওবেসিটি হওয়ার কারণেই কিন্তু এই জিনিসটা প্রবলেমটা হচ্ছে, রোগ হয়ে গেছে অলরেডি এরকম। তারপরে তো দেখা যাচ্ছে যে আগে মাসিক হওয়ার জন্য অনেকে দেখা যাচ্ছে রক্ত মানে তার ক্ষরণটা বেশি হচ্ছে, মানে তার এটার সাথে সাথে আরেকটা জিনিস হয় যে মাসিককালীন ব্যথা, অনেকের অনিয়মিত ঋতুচক্র শুরু হয়ে যায়, সেটাও কিন্তু সেই ওবেসিটি এবং এটা রিলেটেড সমস্যা। তো সাধারণত এ ধরনের সমস্যাগুলো নিয়ে বয়ঃসন্ধিকালে মারা আসে, যে অতিরিক্ত রক্ত অথবা আগে ঋতুচক্র শুরু। আবার অনেক সময় দেখা যায় যে হরমোনজনিত কিছু প্রবলেম, যেমন পিসিও, তাতে কি হয় অনিয়মিত মাসিক। তো সাধারণত মোটামুটি এই ধরনের সমস্যা। অনেকে আবার আরেকটা প্রবলেম নিয়ে আসে, সেটা হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব বা ইনফেকশন, এই জাতীয় কিছু প্রবলেম নিয়েও আসে। আচ্ছা, আপনার কাছে আসবো। আমি আপনার কাছে জানবো যে মেয়ে ও ছেলেদের পুষ্টির চাহিদাটা আসলে কোন কোন ক্ষেত্রে ভিন্ন, কারণগুলো যদি একটু
বলেন। আচ্ছা, আমি আপার সাথে হ্যাঁ, অবশ্যই। যুক্ত করেই বলছি, যেহেতু আপা বয়ঃসন্ধিকাল নিয়ে বললেন, এক্ষেত্রে কিন্তু আপা যে সমস্যাগুলোর কথা বললেন, আমি আরেকটু অ্যাড করছি। আপা পিসিও, এখন আমরা অনেক বেশি পলিসিস্টিক ওভারি যেটা বলি, যে ওভারিতে ছোট 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 সিস্ট হয়, এটা ছোট বাচ্চা মেয়েদের যাদের হয়তো এই 2 মাস 3 মাস 1 বছর হয়েছে মাসিকটা শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে দেখছি তার একটা অন্যতম কারণ কিন্তু ওবেসিটি, আচ্ছা, চাইল্ডহুড ওবেসিটি। সো এক্ষেত্রে আমি একটু বলতে চাই দর্শকদের মধ্যে যারা মা আছেন, তারা একটু সাবধান হতে, যে আমরা তো মা হিসেবে সবাই কিন্তু একটু পছন্দ করি বাচ্চাটা একটু স্বাস্থ্য ভালো হবে, দেখতে সুন্দর দেখাবে। তো ঠিক আছে, সেটা যেরকম 4, 5, 6 বছর পর্যন্ত কিছুটা অ্যাকসেপ্টেবল হলেও তারপর থেকে কিন্তু স্পেশালি মেয়ে বাচ্চাদের ওজনটা একজন পুষ্টিবিদদের কাছে গিয়ে তার আইডিয়াল বডি ওয়েটে আনাটা খুব জরুরি। তাহলে কিন্তু বয়ঃসন্ধির আগেই যদি আইডিয়াল বডি ওয়েট থাকে, তাহলে এই মাসিক জনিত সমস্যাগুলো অনেক কমে আসে। এবং স্বাভাবিকভাবে যখন মাসিকটা শুরু হবে, তখন স্পেশালি আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B12 বা ভিটামিন ডি, এই খাবারগুলোর চাহিদার পরিমাণটা বেড়ে যাবে। পাশাপাশি আমি একটু অ্যাড করতে চাচ্ছি, মাসিক চলাকালীন সময় অনেক সময় দেখা যায় এত ছোট ছোট বাচ্চা, আপা যেটা বললেন যে ছোট ছোট মেয়েদের শুরু হয়ে যাচ্ছে, পানির পরিমাণটা ঠিক থাকে না। তো এক্ষেত্রে গার্জিয়ানদের লক্ষ্য রাখতে হবে যে ওই সময়টুকুতে তারা যেন যথেষ্ট পরিমাণ পানি এবং প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খায়। একটু আমি যোগ করতে চাই যে আসলে এই যে স্থূলতা অনেক বেশি বাড়ছে, এখন আসলে কারণগুলো কি কি, কেন আসলে মানে এই প্রবণতা অনেক বেশি বাড়ছে? আমি মনে করি বর্তমান প্রেক্ষিতে একটাই মূল কারণ, সেটা হচ্ছে ঘরের খাবারের বিমুখতা। আচ্ছা, সবাই বাচ্চারা দেখবেন এবং সচেতন যারা তারাও কিন্তু অসচেতন ভাবে আমরা দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি, বাচ্চা তো শিশু, ওই যে দেখা যাচ্ছে বাবা মা বুঝতে পারছেন কিন্তু কন্ট্রোল করতে পারছে না, বাচ্চা খেতে চেয়েছে তাকে মানা করব, ওখানে একটা ইমোশনাল ইস্যুস কাজ করে। অনেক ফাস্ট ফুডের দোকান আছে যারা 7টা 8টার সময় ওপেনই করে শুধুমাত্র স্কুল টিফিন সাপ্লাই করার জন্য, যে তাদের ওখানে স্কুল টিফিন। তো বাইরের খাবার মানেই সেটাতে ম্যাক্সিমাম সময় দ্যাট ইজ ফ্রাইড, ট্রান্সফ্যাট থাকবে, মনোসোডিয়াম থাকবে, যা প্রতিদিনের জন্য অবশ্যই ভয়াবহতা তো অনেক বেশি বাড়ছে। আগে আমরা শুনতাম না, এখন শুনছি অনেক বেশি। আবার যদি আমরা একটু যাই যে আসলে এই কি কি ক্ষেত্রে আসলে পুষ্টির চাহিদা ভিন্নতা, একটু যদি একটু যোগ দেন সাথে। যেমন এক্ষেত্রে এই যে ভিন্নতার যে পয়েন্ট আমরা দিকগুলো বললাম, যে ক্যালসিয়াম, আয়রন অথবা B12, ভিটামিন ডি, এগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি? অন্তত পক্ষে একজন বয়ঃসন্ধিকালের মেয়ে প্রতিদিন একটা ফল তাকে খেতেই হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে আজকালকার আমাদের মেয়েরা বা তরুণীরা এটা অ্যাকসেপ্ট করছে না। আবার তারা যখন আরেকটা বিষয়, বয়ঃসন্ধিটা পার হয়ে গেলেই তারা যখন নিজেকে নিয়ে অনেক সচেতন হচ্ছে, ওজনটা কমাতে চাচ্ছে, তখনই তারা ভাতটা ছেড়ে দিচ্ছে। ভাত খাওয়া যাবে না, 3 বেলায় হয়তো খাচ্ছে না, এই ধরনের ভুল 3 বেলা খাচ্ছে না, বা হয়তো ভাতের পরিমাণটা অনেক কমিয়ে ফেলেছে। এক্ষেত্রে এদের জন্য আমার একটু বলার আছে যে এতে কিন্তু আমরা প্রচুর দেখছি কার্বোহাইড্রেট মেটাবলিজম হ্যাম্পার হয়ে যাচ্ছে। কারণ একমাত্র ভাতের থেকেই আমরা থায়ামিন পাই যথেষ্ট পরিমাণে, যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করে। কার্বোহাইড্রেট মেটাবলাইজড হচ্ছে না, তার মানে কার্বোহাইড্রেটটা যা ইনটেক করছে কমপ্লিটলি ফ্যাটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটা ব্যালেন্স ডায়েট করে ওজন কমানোটা খুব জরুরি। আচ্ছা, আসবো আমি আপনার কাছে জানতে চাইবো যে একজন নারীকে পরিপূর্ণ রূপে গড়ে তুলতে কৈশোরকালীন মানসিক শারীরিক প্রস্তুতি আসলে কতখানি ভূমিকা রাখে বলে আপনার মনে হয়? জি, আমি আগে বলছিলাম যে স্টার্ট অফ লাইফ ইজ ফ্রম পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল। সুতরাং একটা নারীকে তার পরিপূর্ণ রূপে তাকে আমরা একটা সময় যখন সে পরিপূর্ণ মানে আকার ধারণ করবে, তার আগে তার এই সময়টাকে তাকে আমাদেরকে অনেক রকমভাবে সাপোর্ট দিতে হবে। আমরা যদি চিন্তা করি যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আগে আগে মাসিক হচ্ছে, তার মানে মাকে পরিবার থেকে সাপোর্ট দিতে হবে তাকে। তার পরিবারে মা শুধু না, তার বাবাও এই বিষয়ে তাকে সাপোর্ট দিবে যে ঠিক আছে, তোমার আগে আগে মাসিক হয়েছে, এটা মেয়েদের একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা একটা ঋতুচক্র, যেটা ন্যাচারাল। তো এটাকে তোমার জন্য ভয় পাওয়ার কিছু নাই, আমরা সবাই আছি তোমার সাথে। ইভেন ফ্যামিলি যদি ভাইটাও থাকে, সেও তার বোনকে কিন্তু এই বিষয়ে সাপোর্ট দিতে পারে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানে আমরা এসে বিজ্ঞাপন দেখছি, এই ধরনের সহযোগিতা করার মতো মানসিকতা একটু দেখছি। মানে পরিবার থেকে সে যদি একটা সাপোর্ট, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট পায়, তো সে বুঝে নেবে ঠিক আছে এটা ভয়ের কিছু নাই। এবং তার সামান্য কোনো প্রবলেম হলেও সে দেখা যাবে শেয়ার করবে, এবং সেটা আর্লি সলিউশন আমরা দিতে পারবো। ইভেন আমরা এটা যদি হয় পরিবারের পরে আমরা সে স্কুলে, এবার সে মেয়েরাতে স্কুলে যাচ্ছে, 3, 4, 5 এরকম ক্লাসগুলোতে পড়ছে, সুতরাং স্কুলে টিচারদের ইম্প্যাক্ট কিন্তু বাচ্চাদের উপরে সাংঘাতিক। মানে মা বাবার থেকে তারা টিচারদেরকে একদম অন্যরকম ভাবে মানতে চায় বেশি। কিন্তু এখানে আবার একটা বিষয় যোগ করি যে এখানে কিন্তু মানে তারা মানাচ্ছেন সেটাও যেমন দরকারি, পাশাপাশি আরেকটা জিনিস পরিবেশ, সেখানকার যে
ওয়াশরুম গুলো আছে জি, সেগুলো exactly. সেইভাবে ডিজাইন করা, Proper এই hygiene maintain করা। সমস্যাগুলো হ্যাঁ কিন্তু হ্যাঁ, মানে কৈশোরকালীন বা বয়ঃসন্ধিকালে মাসিক হওয়ার জন্য ওই পরিবেশে তাকে ওগুলো চেঞ্জ করতে হয়, ট্যাপকিন বা যেটা ওইরকম এনভায়রনমেন্ট ওলা টয়লেট অবশ্যই, মানে মেয়েকে ওকে আমরা যেমন বাচ্চাটাকে পার্সোনাল হাইজিন শেখাবো সেরকমভাবে স্কুলের পরিবেশ তাদের টয়লেটেও ওই ধরনের থাকতে হবে, এবং বাচ্চাকে কতক্ষণ পর পর সে টয়লেটে যাবে বা পার্সোনাল হাইজিন কিভাবে সে মেনটেন করবে, একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে কিভাবে সাপোর্ট দিবে, এই জিনিসগুলো আবার স্কুলে একটু আপনি যোগ দরকার করবেন আসলে। যে এই হাইজিন মেইনটেইন করার ক্ষেত্রে কি কি ভুল করে থাকে, মানে বয়ঃসন্ধিকালে আমাদের মানে কিশোরীরা অথবা আমাদের মানে মেয়েরা কি ভুল করে থাকে একটু যদি বলেন। আমাদের দেশে আসলে আমরা শহরে তো খুব কম সংখ্যক মানুষ, বেশিরভাগ জনসংখ্যার বেশিরভাগ অংশটা গ্রামে থাকছে, তো যেটা গ্রামের যে মেয়েগুলো ওদের জন্য কিন্তু এই মানে ফার্মেসি থেকে অ্যাভেলেবল স্যানিটারি ন্যাপকিন এই জিনিসগুলো খুব একটা ইজি না ওদের জন্য মানে পাওয়া। সো ওরা দেখা যায় যে ওদের মা বা খালা বা নানি ওনারাও যে এক সময় দেখা গেছে তারা এই মাসিক চলাকালীন সময়ে ওনারা কাপড় ব্যবহার করতেন বা কেউ তুলা ব্যবহার করতেন, তো ওই জিনিসগুলোই বাচ্চাদেরকেই ওনারা প্রথমেই সেটা দেন। তো যে জিনিসগুলো এবং সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন না, এবং গ্রামের পরিবেশে দেখা যায় যে এই জিনিসটাকে আরো লুকাতে চায়, মা বাবা সহজেই বলতে চায় না যে তার যে ঋতুচক্র শুরু হয়েছে, বা এই জিনিসটাকে আড়াল করার জন্য যত রকম আনহাইজেনিক পরিবেশে আছে, অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাটাকে রাখা হয়। তো এটাতে কি হচ্ছে যে তার প্রজনন তন্ত্রে ইনফেকশন, আচ্ছা, প্রদাহ সৃষ্টি হতে পারে, ভয়াবহ। এইটার জন্য পরবর্তীতে তার লাইফটা আসলেই অনেকখানি এটার জন্য ঝুঁকিতে পড়ে যায়, পরবর্তীতে মা হতে অনেক সময় এই কারণে ইনফেকশনের জন্য কারণে মা হতে ঝুঁকি থেকে যায়। আপা আসবো, আমি আপার কাছে জানবো যে আসলে এই বয়ঃসন্ধি কালের মধ্যে আমরা যেহেতু প্রবেশ করেছি, এই সময়ের পুষ্টি নিয়ে যদি আরেকটু বিস্তারিত একটু বলেন। এখানে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম শুভ ভাই যে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রোটিনের চাহিদাটা যাতে প্রপারলি ফুলফিলড হয়, এবং পাশাপাশি পানি, এবং যেহেতু আয়রন ডেফিসিয়েন্সির একটা ইস্যুস থাকে এই সময়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতেও আমরা কিছু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে থাকি, সেটাতে অনেক বাচ্চারাই ভুগে থাকে। এক্ষেত্রে শুধু আয়রন রিচ বা প্রোটিন রিচ খাবার খেলে হবে না, সেটার অ্যাবজর্পশনের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে। যেটা আমি বললাম যে এখানে ফলের কথা বললেই সাধারণত রোগীরা প্রশ্ন করে যে ফরমালিন তো কিভাবে বাচ্চাকে ফল দিব। এখানে যদিও আমাদের টপিকসের সাথে না, আমি একটু অ্যাড করতে চাই যে যে কোনো প্রিজারভেটিভই কিন্তু ইভাপোরেটেড হয়ে যায় পানির সংস্পর্শে আসলে, সেটা ফরমালিন হোক কার্বাইড হোক। তো এক্ষেত্রে যদি আমরা পানি দিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ করি তাহলে কিন্তু কোনো ফ্রুটস বা ভেজিটেবলের প্রিজারভেটিভের ব্যাড এফেক্ট থাকার কথা না। তারপরেও যেহেতু আমাদের দেশে হয়তো বা কোনো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত যদিও ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে 30 to 40 মিনিটস যদি একটু লুকওয়ার্ম ওয়াটারে ভিজিয়ে রাখা হয় ফলটাকে, তাহলে কিন্তু অলমোস্ট 80 to 85% প্রিজারভেটিভ মুক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটা বেশি ক্ষতিকর। এই যে বাচ্চারা ফল খাচ্ছে না, ভিটামিন ডি থেকে ডিপ্রাইভড হচ্ছে, যথেষ্ট পরিমাণ ফাইবার থেকে ডিপ্রাইভড হচ্ছে, মানে একটা ক্ষতি থেকে বাঁচতে গিয়ে আসলে আরো অনেকগুলো বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে ফাইবার, কারণ সাধারণত দেখা যায় এই বয়সের মেয়েদের কনস্টিপেশনের প্রবণতাটা একটু থাকে। কনস্টিপেশনের প্রবণতা থাকলে কিন্তু গাইনোকোলজিক্যাল অনেক প্রবলেমও তৈরি হয়, যেহেতু খুব কম্প্যাক্ট আমাদের লোয়ার অ্যাবডোমেনে এই জিনিসগুলো। সেক্ষেত্রে এই কনস্টিপেশনের জন্য অবশ্যই প্রতিদিন একটা ফাইবার খাওয়া। আমি বলবো এখানে ছোট্ট করে একটু অ্যাড করব যে আগে কিন্তু একটা সময় আমরা শাকসবজি একটা গ্রুপ ধরতাম, এখন কিন্তু এটা দুটো গ্রুপ হয়ে গিয়েছে। লিফি ভেজিটেবল একটা গ্রুপ, ভেজিটেবলস একটা গ্রুপ। সো প্রতিদিন যেন একটা লিফি জাতীয় পাতা জাতীয় কোনো একটা রঙিন সবজি, যেটা থেকে প্রচুর পরিমাণে B12 আয়রন সবই আসবে, পাশাপাশি ফাইবারের ঘাটতিটা পূরণ হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার যাব যে আসলে সন্তান জন্ম দেওয়ার সময়টা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আসলে নারী কি কি ধরনের সমস্যায় ভুগে থাকেন? সন্তান জন্ম দেওয়ার যে সময়টা, তার মানে মায়ের আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলে থাকি যে 18 বছর বয়সে যেহেতু বিয়ে করার সরকারিভাবে মানে এটা বৈধ, সুতরাং 18 বছর বয়স থেকে মোটামুটিভাবে 35 এই সময়টাকে আমরা সবচেয়ে মনে করি যে সন্তান জন্ম ধারণের জন্য এই সময়টা উপযুক্ত সময়। তো এই সময়টা মানে বেশ একটা বড় সময়, 18 থেকে মানে 35 বেশ বড় একটা সময়। তো এই সময় দেখা যায় থাকে মেয়েদের তাদের যেই মাসিকের সমস্যা নিয়ে কিছুটা আমাদের কাছে আসে, যে অনেক মারাই আসে যে 18 বছর একটা মেয়ে, তার মাসিক হচ্ছে কিন্তু খুব বেশি পরিমাণে রক্ত যাচ্ছে, অথবা এমন হচ্ছে যে তীব্র ব্যথা। আমাদের দেশে ইদানিং এন্ডোমেট্রিওসিস একটা প্রবলেম আছে, যেটা খুবই মানে বেশি আকারে ধারণ করেছে। এটা আর একটা সমস্যা এই সময় হয়ে থাকে, মেয়েদের এই সময় বিয়ে শাদী হচ্ছে, তো দেখা যায় যে অনেক সময় এই সময় এসটিডি, তার মানে
এই এটাকে কি বলবো যে Sexually সেক্সুয়াল transmitted ট্রান্সমিটেড যে ডিজিজ যেগুলো সেই ডিজিজগুলোর সম্ভাবনা থাকে, কারণ এই সময় সে তার পার্টনারের সংস্পর্শে আসছে। এবং অনেক সময় দেখা যায় যে এই সময় আরেকটা প্রবলেম হয়ে থাকে, ইউট্রাসের টিউমার অনেক সময় এই টাইমে হয়ে থাকে, যে ফাইব্রয়েড এক ধরনের টিউমার আছে, সেটা হতে পারে ওভারিতে সিস্ট, এই জাতীয় প্রবলেম হয়ে থাকে। কারণ অনেক সময় মহিলারা এই সময় ওসিপি ওরাল পিল যেটা এই সময় অনেকে খাচ্ছেন, ওই পিলগুলো একসময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোটেকশন দিচ্ছে ওভারিতে এই সিস্টের ক্ষেত্রে, আবার অনেক সময় দেখা যায় যে এই সিস্ট যদি সে ঠিক মতো নিয়ম মতো পিল না খায়, ইরেগুলার পিরিয়ড হয়, ডিসফাংশনাল ব্লিডিং বা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং, এই প্রবলেমগুলো এই সময় হয়ে থাকে। আচ্ছা আপা, এই সময়েই যদি আমরা আসি যে রিপ্রোডাক্টিভ এই যে আসলে পুষ্টির বিষয়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ, কি কি বিষয় খেয়াল রাখা এখানে দরকার? তো সবচেয়ে একটা নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পুষ্টির ক্ষেত্রে হচ্ছে এই প্রেগন্যান্সি বা রিপ্রোডাক্টিভ এজটা। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে একজন মা তার গর্ভে একটি পূর্ণ মানুষকে ধারণ করছে, মানে রক্ত মাংস হাড় দিয়ে একটি বাচ্চা মায়ের গর্ভে তৈরি হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু প্রোটিন এবং হাড়ের জন্য ক্যালসিয়াম। আচ্ছা, খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে তার মাংসপেশি বা চামড়া সব তৈরি হচ্ছে যেটার রক্ত মূল উপাদান প্রোটিন, এবং তার মূল যে স্কেলেটন হাড়টা যে তৈরি হচ্ছে তার মূলে রয়েছে ক্যালসিয়াম। এক্ষেত্রে কিন্তু আমরা আপাও হয়তো আমার সাথে একমত হবেন যে এই গর্ভের সন্তানটা কিন্তু যথেষ্ট স্বার্থপর। সে কিন্তু মার কাছ থেকে নিঃস্ব করে তার পূর্ণটা সে টেনে নিচ্ছে, সে ভুলেও ভাববে একদম কমপ্লিটলি মার যদি 10 থাকে আর সন্তানের যদি 10 দরকার হয় 10ই সন্তান টেনে নিবে, মা কিন্তু শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের ওই কনসেপ্ট থেকে আমরা একটু সরে এসেছি যে গর্ভবতী মা দুজনের খাবার খাবে না, দুজনের খাবার খাবে না, কারণ প্রতিটা খাদ্য উপাদানই তার ডাবল প্রয়োজন না, কিন্তু প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে, যেটা ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ মাংস ডিম দুধ, এবং ক্যালসিয়ামের পরিমাণটা যথেষ্ট বাড়াতে হবে। ক্যালসিয়াম তো আমাদের দেশের মেয়েরা যতটুকু প্রয়োজন, ইভেন নন প্রেগনেন্ট সময় আমরা বলে থাকি 1000 মিলিগ্রাম, সেটাই কনজিউম করে না। আমরা 1 গ্লাস দুধ থেকে সাধারণত পেয়ে থাকি 300 থেকে 350, তাহলে দেখা যাচ্ছে তাকে 2 গ্লাস 3 গ্লাস দুধ খেতে হবে যদি শুধু দুধ থেকেই আসে। তো 1 গ্লাসই আমাদের দেশের মেয়েদের কনজিউম করা ডিফিকাল্ট। শুধু তা না, কিছু রঙিন শাকসবজি অথবা পোস্তদানা এসব থেকেও আমরা খুব হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম পেয়ে থাকি। সেক্ষেত্রে মাকে লক্ষ্য রাখতে হবে যে অনেক সময় আছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে তার ভমিটিং টেন্ডেন্সি থাকে, নাউজিয়া থাকে, সে দুধ খেতে পারছে না, সেক্ষেত্রে ক্যালসিয়ামের অন্যান্য যা সোর্স, যেমন পোস্তদানা একটা অত্যন্ত রিচ সোর্স ক্যালসিয়ামের, তো এগুলো খাবারের মধ্যে ইনক্লুড করে তাকে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়াতে হবে। একটা ফোন নিয়ে আমি ফিরছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। তাজমিন বলছি, ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ওয়ার্কিং উইমেন বা স্টুডেন্ট যারা, তাদের তো অনেক সময় নিয়মিত খাওয়ার সুযোগ হয় না, তো এক্ষেত্রে তাদের খাদ্য তালিকায় কি কি থাকা উচিত যাতে তাদের স্ট্রেংথটা পাবে তারা? ওকে, ধন্যবাদ আপা। যদি বলেন আপনার প্রশ্ন এসেছে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। ওয়ার্কিং ওম্যান বা স্টুডেন্ট যারা সকালে বের হচ্ছে, ফিরতে ফিরতে বিকেল হচ্ছে, তাদের খাদ্য তালিকার ক্ষেত্রে আমরা কি স্পেশাল টিপস দিতে পারি? এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, কোনোভাবেই ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না। আপনি ব্রেকফাস্ট হচ্ছে আমাদের প্রথম খাবার, সারা দিনের প্রথম মিল, যেটা থেকে আপনি ক্যালোরি পাবেন। আপনার ব্রেনটা সারাদিন, আপনি জবে যাচ্ছেন বা পড়াশোনা করতে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, আপনার ব্রেনটার চালিকা শক্তি হবে এই ব্রেকফাস্ট, এবং এই সারাদিনে আপনার যা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু দুপুর পর্যন্ত ব্রেকফাস্ট দিয়ে কভার করতে হবে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপা, এই যে ব্রেকফাস্ট তো আমরা সকাল বলতে 8টা 9টা বুঝি আর কি, কিন্তু অনেকে কিন্তু সকালেই প্রথম ধাপে উঠে পড়ছে হয়তো 6টার সময়, সেই সময় কি একটা ব্রেক দরকার কিনা, নাকি 8টা 9টা পর্যন্ত অপেক্ষা করে তারপর ব্রেকফাস্টে যাওয়া উচিত, একটু যদি বলেন। আসলে খাবারের টাইমিংটা কিন্তু এটা ডিপেন্ড করছে যে আপনার খুব বেশি স্লিপিং সাইকেলের উপরে। সে কেউ হয়তো ভোর 6টায় উঠছে, রাত 8টায় ঘুমাতে চলে যাচ্ছে, বা 9টার সময় সে বেডে চলে যাচ্ছে, সেক্ষেত্রে 6টায় ওঠার পর কিন্তু সাধারণত আমরা বলি যদি সময় থাকে হাতে, 1 ঘন্টা সময় নিয়ে তারপর ব্রেকফাস্টটা করা। আচ্ছা, কেন? সেই কারণটা একটু স্বাভাবিক। আমরা সারাদিন সারা রাত ঘুমিয়ে আছি, আমাদের জিআই ট্র্যাক্টটা কিন্তু সেও কিন্তু সারা রাত একটা রেস্টিং ফেজে আছে। তারপর যদি সকালে ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়া করে একটা হেভি খাবার, একটা খিচুড়ি অথবা ভাত খেয়ে ফেলি, তখন কিন্তু এই চমকে যাওয়ার অবস্থা হয়, সাফিশিয়েন্ট এনজাইম থাকে না আমাদের স্টমাকে সেটাকে ডাইজেস্ট এন্ড অ্যাবজর্ব করার জন্য। সো এক্ষেত্রে আবার অনেকে আছে বলে সকালে উঠলে একটু বমি বমি ভাব হয়,
সকালে খেতে ইচ্ছে করে না, গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের ক্ষেত্রে বলছি সকালে উঠে ব্রাশ না করে যদি খালি পেটে 2 গ্লাস পানি খাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই মেটাবলিজম এটা বাড়াচ্ছে, এটা মেটাবলিজমটাকে বাড়াচ্ছে। পানিতে আরো ভালো। তারপর ব্রেকফাস্টটা নিচ্ছেন। কখনোই ব্রেকফাস্ট না করে, যেটা আমাদের এখন আমি বলবো 80% ওয়ার্কিং ওমেন এবং স্টুডেন্ট তো মনে হয় 100%ই যে ব্রেকফাস্ট না করে বের হয়ে আসে সকালে খালি পেটে। তো ব্রেকফাস্টটা করতে হবে। তারপরে আসছে লাঞ্চ পর্যন্ত, যেহেতু আমরা ধরে নেই ডিনারটা বাসায় করছে, একটু চেষ্টা করবেন বাইরের খাবারটা অ্যাভয়েড করতে। কারণ আমরা সপ্তাহে 5 থেকে 6 দিন কাজ করছি, এই প্রতি 5 থেকে 6 দিন যদি আপনি বাসার বাইরের খাবার খাচ্ছেন একটা মিলের জন্য, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, থাকছে ট্রান্সফ্যাট, থাকছে মনোসোডিয়াম, টেস্টিং সল্টস অ্যান্ড আদার্স, তো এক্ষেত্রে খাবারটা ক্যারি করা খুব ইম্পর্টেন্ট। খুব লক্ষ্য রাখতে হবে যে আমরা কিন্তু যারা নারীরা ঘরের বাইরে কাজ করছি, ব্রেনের কাজটা অনেক বেশি। যারা ঘরে কাজ করছেন তারাও প্রচুর ব্রেন চালাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কম্পিউটার সামনে বসে কাজ করছেন বা ক্লাস করছেন, ব্রেনের খাবার কিন্তু গ্লুকোজ, দ্যাট মিনস কার্বোহাইড্রেট। তো কখনোই ওই আমার ওজন কমাতে হবে বলে ভাত বন্ধ করা যাবে না। অবশ্যই খাদ্য তালিকায় ব্রেকফাস্টে যদিও একটু কমায় গ্লুকোজ তাহলে কি যুক্ত, মানে 1-2 বার কমাতে পারে নাকি অনেক? ভাতের পরিমাণটা কমে আসবে, আচ্ছা, কিন্তু ভাতটাকে স্কিপ করা যাবে না। আচ্ছা, 3 বেলাই আমি বলবো অন্তত 2 বেলা না, 3 বেলা না, 2 বেলা ভাত খেতে হবে, কিন্তু সেটা স্বল্প পরিমাণে। এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণটা। আমি বারবার এমফাসাইজ করছি, ওয়ার্কিং ওমেনদের দেখা যাচ্ছে যে সারা দিনে নিজেই কাউন্ট করে দেখুন যে কত ml পানি খাওয়া হচ্ছে। আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী 2.5 থেকে 3 লিটার পানি আমাদের জরুরি। সেক্ষেত্রে পানিটাকে একটা বিশুদ্ধ পানি ক্যারি করতে হবে। আপনার কাছে আমি আবারও আসছি, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে যাব যে আসলে মা হবার উপযুক্ত সময় আসলে যদিও বলা হয় যে 18 থেকে 35, কিন্তু কোন সময়টা ভালো, কোন সময়ের পরে গেলে একটু ঝুঁকি থাকে, একটু যদি বিস্তারিত বলেন। সেটাই, মা হওয়াটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা ঘটনা একটা মেয়েদের জীবনচক্রে। তো আমরা যেটা বলি যে আইডিয়াল টাইম, উপযুক্ত সময়, সেটা হচ্ছে যদিও বা 18 বছর বয়সে বিয়ের জন্য আমাদের দেশে বৈধ করা হয়েছে, কিন্তু তারপরে 20 বছর পরে প্রথম মা হলে সেটা ভালো হয়। কারণ এই সময় তার শারীরিক যে পরিপূর্ণতা সেটা ততদিনে পরিপূর্ণভাবে গঠন হয়ে যায়, তার রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং তার শারীরিক যে ধরে নিই যে তার যদি সে মানে সঠিকভাবে নিউট্রিশনিস্টের মেনে চলে তাহলে তার নিউট্রিশনের ডেফিসিয়েন্সিও থাকার কথা না, তার শরীরে ভিটামিনস অ্যান্ড আদার্স মিনারেলস, হিমোগ্লোবিন সব সঠিকভাবে যদি থাকে, সুতরাং ওই সময় 20 বছর বয়সে সে প্রথম মা হতে জন্য সে চেষ্টা করতে পারে। এবং আমাদের দেশে মেয়েরা ইদানিং তো তাদের পড়াশোনা ক্যারিয়ার নিয়ে অনেক ছুটছে, তো এই কারণে দেখা যায় যে সবাই ওইটার পিছনে চিন্তা করতে গিয়ে মা হওয়াটাকে পিছিয়ে দিচ্ছে, কিন্তু সেটা করা যাবে না। সেকেন্ড সন্তান যদি নিতে হয় সেটা 30 বছরের মধ্যে নেওয়াটাই ভালো, কারণ আফটার 30 বছরের পরে দেখা যায় যে অন্যান্য ঝুঁকিগুলোর মধ্যে বেড়ে যায়। যেমন আমাদের দেশে ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক জন্মগত ত্রুটি সম্পূর্ণ বিয়ে হচ্ছে, অনেক বাচ্চারাই অটিজমের শিকার হচ্ছে, অনেক মারাই দেখা যাচ্ছে যে স্থূলতার জন্য তাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস বা আগে থেকে ডায়াবেটিস অবস্থায় প্রেগনেন্সি নিচ্ছে। সেই ক্ষেত্রে বাচ্চাদেরও দেখা যাচ্ছে যে যদি বাচ্চা কনসিভ করে তার সুগারটা কন্ট্রোল না করে, তো বাচ্চারও দেখা যাচ্ছে যে জন্মগত ত্রুটি হতে পারে। সুতরাং প্রথম বাচ্চা 20 বছরের পরে এবং পরবর্তী দ্বিতীয় বাচ্চা নিতে হলে সেটা 30-এর মধ্যে নেওয়াটাই ভালো। 30-এর পরে নিলে সেটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি একটু সাথে যোগ দিই যে আসলে মানে এই নারীদের পূর্ব প্রস্তুতি আসলে মানে নেওয়া প্রয়োজন কতটুকু, মানে কি কি করা দরকার আর কি, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা দেন, মানে সন্তান গর্ভধারণের আগে। আসলে প্রস্তুতি নিয়ে যে কোনো জিনিস করলে সেটা ভালো হয়। সে পরীক্ষা প্রস্তুতি নিলেও পরীক্ষার রেজাল্ট ভালো হবে, যে কোনো জিনিস আমরা যদি প্রস্তুতি নিয়ে নিই সেটা আউটকামটা ভালো হয়। সুতরাং একটা মা যখন সে চিন্তা করছে যে, বা একটা মেয়ে যখন চিন্তা করছে যে আমি প্রেগনেন্সি নিতে চাচ্ছি বা ভাবছি যে আমরা প্রেগনেন্সি নিব, বেটার একজন গাইনোকোলজিস্টের সাথে এবং একজন পুষ্টিবিদের সাথেও সে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করবে যে আমরা চাচ্ছি প্রেগনেন্সি নিতে। শুধু সে না, সাথে হাজব্যান্ডও তার সাথে যাবে, যার পরে তারা কতদিন পরে নিতে চায় এবং তাদের শরীরে মানে অনেকের থাকে যেমন ফ্যামিলিগতভাবে তাদের ডায়াবেটিসের ইতিহাস থাকে, অনেকের হার্টের প্রবলেম, অনেকের উচ্চ রক্তচাপ ফ্যামিলিতে আছে। সুতরাং ওই জিনিসগুলো আমরা ডাক্তাররা তখন তার ইতিহাস থেকে জেনে নিই যে তার এগুলো আছে, সুতরাং তারও সেইগুলো হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা তাকে কিছু টেস্ট করতে দিব, যেমন অনেকে জানেই না যে তার ব্লাড গ্রুপ কি, হয়তো বা দেখা গেল যে ব্লাড গ্রুপ নেগেটিভ, তো নেগেটিভ মার আবার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা গেলো সেই টেস্ট করে ধরা পড়লো যে তার হিমোগ্লোবিন অনেক কম, তাহলে আমরা আগে থেকে তাকে আয়রন কিছু দিয়ে সাপ্লিমেন্ট দিয়ে তাকে একটা স্বাভাবিক অবস্থায় হিমোগ্লোবিন আনতে পারি। বা দেখা গেলো তার ব্লাড সুগার ধরা পড়েছে, সে জানেই না আগে থেকে, সুতরাং সুগারটা কন্ট্রোল করে সে তার প্রেগনেন্সি নিতে পারে।
সুতরাং আমার প্রতিটা মারই উচিত যখন সে প্ল্যান করে যখন সে করবোই যখন আমি, সুতরাং সে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে। সাথে একটু জানতে চাইবো যে আসলে এই যে গুরুত্বের কথা চিকিৎসকরা বলছেন, পুষ্টিবিদরা বলছেন, তারপরেও সতর্ক হচ্ছে কতটুকু মানুষ? কেমন সংখ্যক মানুষ আগের চেয়ে বেশি আপনাদের কাছে আসছে মানে প্রেগন্যান্সির আগে, মানে এটা সচেতনতা কতটুকু বেড়েছে বলে মনে হয়? আগের ক্ষেত্রে আমি আমার প্র্যাকটিস লাইফে বা আমার ডেইলি লাইফে আমি যে পেশেন্টগুলোর সম্মুখীন হচ্ছি তাতে দেখছি যে সচেতনতা বেড়েছে আগের তুলনায় অনেকখানি। তবে পার্সেন্টেজের হিসাবে সেটা যদি বলি হয়তো বা 30%, 30 to 40 এই পার্সেন্টের মানুষ আরো কম হওয়ার কথা, বেশি হওয়ার কথা না। না, সেটা আসলে কিছু মানে আপনার ক্লিনিকগুলোতে বা প্রাইভেট প্র্যাকটিসে সচেতনতার জন্য তারা আগে আসছে, ওটা বেশি। কারণ যারা শিক্ষিত, ইন্টারনেটের যুগ এখন, অনেকেই দেখা যাচ্ছে নেট থেকে সার্চ করে জানতেছে যে এই ওষুধ খেতে হয়, আসলে কি খেতে হবে বা এগুলো কি করতে হবে, তখন সে আগে থেকে আসছে। কিন্তু আমরা যদি হসপিটালে প্র্যাকটিস বা গ্রামে গঞ্জে বলি, সেখানে তো আমার কাছে মনে হয় এই পার্সেন্টেজের সংখ্যা 5% হবে হয়তো বা, হতে পারে। কারণ তারা তো এখানে আপার সাথে আমি একটু অ্যাড করছি আপা, কিছুটা কিন্তু বেড়েছে, একটা ভালো পার্সেন্টেজে সচেতনতা বেড়েছে। যেমন আমি একটু ছোট্ট উদাহরণস্বরূপ বলতে চাই, আমাদের ইউনাইটেড হসপিটাল আমরা একটা অ্যান্টিন্যাটাল ক্লাস নেই আজকে মোর দেন 5 ইয়ার্স, যেটাতে এই গর্ভবতী মারা, তাদের পার্টনাররা, এমনকি যারা প্ল্যান করছেন তারাও আসেন আমাদের এই ক্লাসটা অ্যাটেন্ড করতে। অলমোস্ট প্রতি মাসেই আমরা একবার করে ক্লাসটা নেই। তো এখানে তার একজন গাইনোকোলজিস্ট বলেন যে তার কি কি সমস্যা হতে পারে প্রেগন্যান্সি আসতে বা প্রেগন্যান্সি চলাকালীন সময়। আমি বলছি তার কি কি পুষ্টির সতর্কতা দরকার বা নিজেকে পুষ্টির মানটা বজায় রাখার জন্য তার কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি মেজার তাকে নিতে হবে। তো এই আগে তো আমরা আসলে কখনো চিন্তা করিনি যে এভাবে প্রেগন্যান্সির আগে প্রেগন্যান্সি সম্বন্ধে বা প্রেগন্যান্সির পুষ্টি সম্বন্ধে, প্রেগন্যান্সির শারীরিক সমস্যা সম্বন্ধে সচেতনতামূলক ক্লাস বা কিছু। তো আমরা দেখছি ডে বাই ডে আমাদের এই ক্লাসের স্টুডেন্ট আরো বেড়েই যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটু বলি, আপা যেহেতু আমরা যেহেতু গর্ভকালীন সময় নিয়ে আছি, আপা বলছিলেন যে এখন আমরা অনেক বেশি ডাউন সিনড্রোম, এটা অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে কিন্তু একটু পুষ্টির ভূমিকা আছে। মাকে লক্ষ্য রাখতে হবে বাচ্চার প্রপার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোন কোন উপাদানগুলো খুব প্রয়োজন। আয়োডিন, কলিন, ওমেগা 3, ওমেগা 6 এরকম কিছু উপাদান আছে আমাদের নিউট্রিশনের তালিকায়, যেটা ফলিক অ্যাসিড, যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব প্রয়োজন। কলিনটা আমরা পাচ্ছি ডিমের কুসুম থেকে, আয়োডিন পাচ্ছি আয়োডিনযুক্ত লবণ থেকে অথবা সামুদ্রিক মাছ থেকে, ওমেগা 3, 6 পাচ্ছি সামুদ্রিক মাছ থেকে। তো এগুলো যদি প্রপার পরিমাণে একজন মা গর্ভকালীন সময় নিতে পারেন, খেতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার এই ঝুঁকিগুলো কিছুটা অংশে কমে আসে। আপনার কাছে আসবো, আমি আপনার কাছে জানতে চাইবো যে এখন বন্ধ্যাত্ব একটি বড় ধরনের সমস্যা, আমরা একটা প্রোগ্রামও করেছি কয়েকবার, তারপর একটু জানতে চাই যে আসলে কোন ভুলগুলোর কারণে আসলে এই সমস্যাটা দিনে দিনে অনেক বেশি বাড়ছে বলে আপনার কাছে মনে হয়? বন্ধ্যাত্বর আসলে এখনকার মানে সময় ভুলটা কি পুরুষের বেশি নাকি নারীর? আমরা তো দায় বেশি নারীদেরকে দিয়ে ফেলি, আমাদের ভুল আর কি, যদিও মানে আসলে ভুলটা কোথায় হচ্ছে? সেটাই, বন্ধ্যাত্বের সমস্যাটা কি আসলেই খুব মানে রিসেন্টলি এটা বেশ আমাদের কিছুটা হয়তো বা হতে পারে যে মেয়ের মানে সবাই সচেতন হয়ে ডাক্তারের কাছে আগে আসছে, এটার জন্য হয়তো বা বাড়তি মনে হচ্ছে। আবার আসলে অনেক কারণ রয়েছে এটার পিছনে। তো সব ক্ষেত্রে যে নারীদের ভূমিকার জন্যই যে বন্ধ্যাত্ব হচ্ছে তা কিন্তু অবশ্যই না, পুরুষদের কারণেও বন্ধ্যাত্ব হচ্ছে। কারণ প্রেগন্যান্সি এমন একটা বিষয় যেখানে তার 50% ফ্রম হাজব্যান্ড অ্যান্ড 50% ফ্রম ওয়াইফ, তো দুজনে মিলিত প্রচেষ্টায় একটা প্রেগন্যান্সি। সো এখানে দেখা যায় যে মেয়েদের একটা প্রবলেম থাকলো, দেখা গেল এক, হাজব্যান্ডের সামান্য প্রবলেম হাফ, বাট যোগফল অ্যাড হয়ে তো 1.5টাই হচ্ছে। সুতরাং আমাদের ক্ষেত্রে এখানে বোথ হাজব্যান্ড এবং ওয়াইফকেই ডাক্তারের মানে পরামর্শ নিতে হবে। এবং আমরা যেটা দেখছি ইদানিংকালে বেশি বয়সে মা হওয়াটা কিন্তু একটা অন্যতম কারণে ট্র্যাডিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের যত বয়স বাড়ছে মেয়েদের গর্ভধারণের ক্ষমতাটা আস্তে আস্তে, প্রজনন ক্ষমতাটা কমে যাচ্ছে। ঠিক সেম ভাবে হাজব্যান্ডের ক্ষেত্রেও পুরুষরা যত বেশি বয়স হলে তাদেরও কিছুটা হলেও কমে যায়। আরেকটা হচ্ছে আমাদের ইদানিংকালে যে জিনিসটা হচ্ছে, আমরা খুব স্ট্রেসড লাইফ লিড করছি, অতিরিক্ত আমাদের চাপ, সেই পড়াশোনারও চাপ আছে, সাংসারিক চাপ, এনগেজমেন্ট, অনেক কিছু সাথে, অনেক মাল্টি ডাইমেনশনাল আমাদের ইনভলভমেন্ট। সো এই যে স্ট্রেস, এই স্ট্রেসের জন্য আমাদের ব্রেন সবকিছু রেগুলেট করতেছে, শরীরের প্রতিটা হরমোন আমাদের মাথা থেকে সেটা নিয়ন্ত্রণ। সুতরাং যখন আমরা অতিরিক্ত স্ট্রেস লাইফে যাবে,
তখন দেখা যায় যে হরমোনের যে নর্মাল যে ছন্দ, যে সাইক্লিক অর্ডারের নিঃসরণ যে হরমোনগুলো সেটা ছন্দপতন হচ্ছে হচ্ছে। না, তখন দেখা যাচ্ছে বন্ধ্যাত্বের সমস্যাটা হচ্ছে। আবার যে পিসিও ওবেসিটির কারণে ছেলেদের ক্ষেত্রে ওবেসিটির কারণে কিন্তু একইভাবে হচ্ছে। স্পার্মের আপা ভালো বলতে পারবেন। আর একটা হলো count কমে আসছে। এনভায়রনমেন্টাল পলিউশন, এটাও আর একটা কারণ। বাংলাদেশ তো অলরেডি এটাও একটা কারণ কিন্তু বন্ধ্যাত্বের জন্য। এবং যারা যে সমস্ত ছেলেরা স্মোকিং করছেন বা যারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কাজ করছেন, তার মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টের একটা কারণ, যে যারা কম্পিউটার বা টেলিফোন এই সমস্ত অতিরিক্ত ফোন রিলেটেড ব্যবহার এই করা। জায়গাতে যারা কাজ করছেন বা ওগুলো বেশি ব্যবহার করছেন, তাদেরও কিন্তু ক্ষতিগ্রস্ত ইনফার্টিলিটি হচ্ছেন। আপা আমি আসবো, একটা ফেসবুকে প্রশ্ন আছে, পুষ্টিবিদের কাছে আসলে বলা যায়, সেটি হচ্ছে যে একজনের জাহিদ নামে একজন প্রশ্ন করেছে, তার সন্তানের বয়স 4 বছর, একেবারে খেতেই চায় না, ঘুম থেকে উঠে সকাল 10টার সময়। সমাধান আসলে কিভাবে হতে পারে? প্রথমেই বলতে চাচ্ছি যে এটা কিন্তু একটা কমন কমপ্লেইন বাবা মার, যে আমার সন্তান খাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের নিওনাটোলজিস্ট অথবা একজন পুষ্টিবিদের কাছে গিয়ে আগে বের করতে হবে তার আইডিয়াল ওয়েটে সে আছে কি নেই। যদি আইডিয়াল ওয়েটে থাকে তাহলে বুঝতে হবে সে যে যতটুকু খাবার খাচ্ছে সেটাই গুড এনাফ, শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটাতে পুষ্টিমান ঠিক আছে কিনা। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে না, বাচ্চারা আইডিয়াল ওয়েটে থাকছে না, অনেক ফাস্ট করছে। এখানে কিন্তু একটা অন্যতম বিষয় একটু লক্ষ্য করে দেখবেন যে বাচ্চা খাচ্ছে না, চিপস যাচ্ছে, একটা সময় মা দিবে না, একটা সময় মনে করলো কিছুই তো খায়নি, আচ্ছা ঠিক আছে চিপসটা খাক, কিছুই তো খায়নি, আচ্ছা ঠিক আছে নুডলসটা খাক। এই চিপস বা নুডলসের মশলাতে যে পরিমাণ লবণ আছে, বাচ্চার কিন্তু টেস্ট বাডটা এই টেস্টিং সল্টে নষ্ট হয়ে যাচ্ছে। তার টেস্ট বাডে তারপর স্বাভাবিক বাসার যে লবণটা, লবণ দিয়ে তৈরি খাবার, সেটা তার টেস্ট বাডে আসবে না, কারণ তার টেস্ট বাড তো তৈরি হচ্ছে। তার টেস্ট বাড কিন্তু আপনার আমার টেস্ট বাডের মতো না। তার প্রতিনিয়ত সে একটা নতুন খাবার চেষ্টা করে তার টেস্ট বাডটা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে। তো এক্ষেত্রে একদমই বাচ্চাদের বাইরের নুডলস, স্পেশালি নুডলসের যে মশলাটা ব্যবহার করা হচ্ছে বা টেস্টিং সল্ট বা চিপস বা অতিরিক্ত পরিমাণে চকলেট একদমই দেয়া বাঞ্ছনীয় না। চেষ্টা করবেন অবশ্যই যেন বাচ্চার খাবারে 3 থেকে 4টা কালার থাকে, এতে বাচ্চার শরীর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবে, অ্যান্ড ভিটামিন মিনারেলস মোটামুটি সব কভার করবে। অন্তত 3 থেকে 4টা রং যদি আমরা বাচ্চাদের খাওয়াতে পারি, রং বলতে আর্টিফিশিয়াল কালার না, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে ন্যাচারাল কালার। তো আমার মনে হয় এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আপা আমি ফিরছি, একজন দর্শক যুক্ত হতে চান, নাম স্থান বলে প্রশ্ন করুন। জি, আমি জুনাইদা ভাবি বলছিলাম লক্ষ্মীপুর থেকে। জি বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা বিশেষ করে দেখি যে প্রতিবন্ধী কিছু শিশু যারা অনেক সময় চোখে কম দেখে বা দুর্বল এসব ধরনের ভাব দেখা যায়, তো আসলে গর্ভবতী অবস্থায় মায়েদের কি কি অপুষ্টিকতার কারণে এই সমস্যাটা হয়? প্রশ্ন করতে পারবেন চাইলে যে কেউ। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে কোনো মার যদি আগের বাচ্চাটা প্রতিবন্ধী থাকে, যে চোখে কম দেখছে বা হাঁটতে সমস্যা, তাহলে পরবর্তী বাচ্চা বোধহয় প্রতিবন্ধী হবে কিনা বা প্রিভেন্ট করার জন্য কি পুষ্টি লাগবে, মানে এই সমস্যা মানে কোন কারণে আসলে হয় আর কি সেটাই। তো সাধারণত যেটা আয়োডিন ডেফিসিয়েন্সি হলে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ডিলে হয়ে থাকে। মার যদি ফলিক অ্যাসিড সে যদি না খায়, প্রেগনেন্সি প্রথম 3 মাসে আমরা সাধারণত দিয়ে থাকি, তাহলে অনেক সময় ব্রেনেরও ডেভেলপমেন্টটা প্রপার হয় না, সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধী হতে পারে। তারপরে কলিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, ভিটামিন B1, কলিন, এগুলো ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও বাচ্চা দেখা যায় যে অনেক সময় প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এবং এমনও হয় অনেক সময় যদি মার যদি সুগারের মাত্রা বেশি থাকে, তখন কিন্তু অনেক সিস্টেমকে ইনভলভ করে জন্মের বা পেটের সন্তানের, যে দেখা যাচ্ছে তার হার্টের ডিফেক্ট হচ্ছে, হার্টের ছিদ্র হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে তার স্পাইন, মেরুদণ্ডের যেখানে স্পাইনাল কর্ড গেছে ওটারও ডেভেলপমেন্টাল সমস্যা হতে পারে। অনেকের পা বাঁকা হয়, ক্লাব ফুট বলে। তো এ ধরনের অনেক রকম মানসিক প্রতিবন্ধী, ইভেন বাচ্চার জন্মগত ক্যাটারাক্ট, সেই সমস্যাটাও হতে পারে। সুতরাং ভিটামিন আগে থেকে সতর্কতা হিসাবে যদি আমি বলি যে আপার কাছে যাবে প্রথমে, যে পুষ্টির যে দিকগুলো সেটাকে সমাধান করবেন। আর অবশ্যই একটা প্রেগনেন্সিটাকে প্রিপেয়ার হয়ে নিজেকে নিতে হবে। সুতরাং অবশ্যই প্রেগনেন্সি প্ল্যানিং এর সময় একজন গাইনোকোলজিস্টের কাছে আসবেন। উনি তার শারীরিক সমস্ত চেক করে ওনার যে সমস্যাটা, সেই সমস্যার সমাধানের জন্য কোনো মেডিসিন লাগলে মেডিসিন, কোনো ফুড সাপ্লিমেন্ট লাগলে ফুড সাপ্লিমেন্ট, বা তার কিছু লাইফস্টাইলে কোনো চেঞ্জ লাগলে সেগুলো তাকে একটা বিষয় আপা যোগ দিবেন যে আসলে কোন রোগগুলো মায়ের শরীর থেকে খুব সরাসরি মানে সন্তানের কাছে চলে আসে, এই ধরনের কোন রোগগুলো একটু বেশি নবজাতককে এফেক্ট করে বলে? মায়ের যদি কোনো ইনফেকশাস ডিজিজ থাকে, যেমন এইচআইভি, ইদানিং কিন্তু এইচআইভি অনেক বেশি বাড়ছে, সেটা কিন্তু ডাইরেক্ট এটা জানছি যে যাতে আগে থেকে একটু সতর্ক হওয়ার ব্যাপারটা থাকে।
তো যে সমস্ত মারা আগে থেকে অনেক ইনফেক্টেড এইচআইভি, তারা কিন্তু এখন আমরা সেটার বিষয়ে মাদেরকে কিছু ওষুধ আগে থেকে গর্ভাবস্থায় দিয়ে থাকি, এবং তার প্রেগনেন্সি চেক আপগুলোকেও ওভাবে আমরা বলে দিই যে কীভাবে তাকে আসতে হবে, স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ রাখতে হবে এবং হাসপাতালে ডেলিভারি করতে হবে, এবং ডেলিভারিটা হতে হবে একজন দক্ষ ডাক্তারের কাছে, এবং ডেলিভারি পরবর্তীতে তার কিছু ওষুধ আমরা দিই মাকে এবং বাচ্চাকে, যাতে মার থেকে এই যে ডাইরেক্ট ট্রান্সমিশন যেটা হচ্ছে বাচ্চার, সেটা প্রিভেন্ট করা যেয়ে থাকে। এটা একটা সমস্যা। আরেকটা দেখা যাচ্ছে যে মার যদি রুবেলা ভাইরাসে ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গর্ভের বাচ্চার কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, মানে এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেম ইনভলভমেন্ট করে না রুবেলা ভাইরাস। তো এটা যদি আগে থেকে রুবেলা ভাইরাস আছে কিনা মার পরীক্ষা করা হয় এবং বাকি সেটার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া যায়, তাহলে কিন্তু রুবেলা ভাইরাস জনিত যে সমস্যাগুলো সেগুলোকে প্রতিরোধ করা যাবে। আচ্ছা আপা, আসবো আমি আপনার কাছে জানতে চাবো যে আমরা যদি সারা দেশকে আসলে চিন্তা করি যে আমাদের নারীরা আসলে মানে সাধারণত কি ধরনের পুষ্টিহীনতায় ভুগছে, শহর গ্রাম সব একটু যদি ভেঙে ভেঙে যদি একটু বলেন। আচ্ছা, এখানে আমি যেটা মনে করি যে গ্রামে সবচেয়ে বেশি রক্ত স্বল্পতা, আয়োডিন ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এবং শহরে এখন মারাত্মক আকার ধারণ করেছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। আচ্ছা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে, যেটা আমি আগেই বললাম যে এনাফ পরিমাণ ক্যালসিয়াম ফুড, এনরিচড ফুড খাচ্ছে না মেয়েরা, এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কিন্তু 14 বছর বয়সের পর থেকে কমতে থাকে। সো মানে তাহলে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট বা ক্যালসিয়াম এনরিচড ফুড খাওয়াতে হবে কিন্তু জন্মের পর থেকেই। জন্মের পর থেকে পিউবার্টি পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট অ্যাবজর্পশন। তারপর কিন্তু আমাদের রিকোয়ারমেন্টও বাড়তে থাকে আস্তে আস্তে, কারণ অ্যাবজর্পশনের হারটা কমতে থাকে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আয়রন আর ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ক্ষেত্রে, আমাদের গ্রাম বলেন শহর বলেন মেয়েদের খুব চা খাওয়ার একটা অভ্যাস আছে। ট্যানিন অ্যান্ড ক্যাফেইন, অর্থাৎ চা এবং কফি কিন্তু ক্যালসিয়াম আর আয়রনের অ্যাবজর্পশনকে বাধা দেয়, কমিয়ে ফেলে। তো এক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য রাখি যে মূল খাবারের সাথে না খেয়ে, সাধারণত কিন্তু আমরা মূল খাবারের সাথেই খাই, ব্রেকফাস্টের পরে অথবা লাঞ্চের পরে, একটা হেভি লাঞ্চের পরে। তো যাই হোক, মূল খাবারের সাথে না খেয়ে একটু গ্যাপ দিয়ে 30 থেকে 40 মিনিট গ্যাপ দিয়ে যদি চা কফিটা নেওয়া যায়, তাহলে কিন্তু সেটাও কিন্তু খুব ভালো। হ্যাঁ, যেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এর পাশাপাশি ক্যালসিয়াম আয়রন অ্যাবজর্পশনে যেটা সাহায্য করে সেটা নিতে হবে, যেমন ভিটামিন সি, আমি এর আগেও বলছিলাম। যদি পরের বিষয়ে আমরা না আসি, মানে আসলে ক্ষতিটা কি করছে চা কফি, এটা তো প্রচুর প্রবণতা বাড়ছে আর কি, মানে সেটা সমস্যাটা আসলে কোন কোন এই যে অ্যাবজর্পশন হতে দিচ্ছে না। আচ্ছা, ক্যালসিয়াম আমরা এমনিই কম খাচ্ছি, একজন মহিলার হয়তো 1000 মিলিগ্রাম দরকার, তার ইনটেক হচ্ছে 600 মিলিগ্রাম। তারপর আবার তার কিছু এই ম্যাল অ্যাবজর্পশনের কারণে বা হয়তো সে ভিটামিন সি খাচ্ছে না, তার অ্যাবজর্পশন হলো আরও কম, হয়তো 50% অ্যাবজর্পশন হলোই না। তাহলে আলটিমেটলি যেটা চলে যাচ্ছে অস্টিওপোরোসিসে। এখানে ভিটামিন ডির একটা বড় ভূমিকা আছে। আমাদের দেশে সানলাইট আমরা অলমোস্ট পাচ্ছি না, যেটা এখনও গ্রামে এই সমস্যাটা প্রকট না, শহরে অসম্ভব প্রকট। আমরা দেখতে পাচ্ছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির হার অনেক বেশি, কারণ দেখা যাচ্ছে মেয়েরা বাইরে গেলেও স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করছে। তো এইসব কারণে কিন্তু ভিটামিন ডিটা একদম পাচ্ছে না। আপা আমি আসবো, আমি ভিটামিন ডি থেকে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা আসলে মানে সন্তান গর্ভধারণের ক্ষেত্রে অথবা সন্তান কোনো ত্রুটি নিয়ে জন্ম গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা কিনা ভিটামিন ডি? ভিটামিন ডি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা উপাদান আমাদের শরীরের জন্য। ইদানিংকালে কিছু আমরা রিসার্চে পাচ্ছি যে আমাদের দেশে কিন্তু শহরে বাসিন্দাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একেবারে বলতে পারা যেতে পারে প্রকট ভিটামিন ডি, ঘরে ঘরে এখন এই সমস্যা, একদম ঘরে ঘরে। মানে আমাদের দেশ, যে দেশে এত সানলাইট, সেখানেই আমরা এই সমস্যাতে বেশি ভুগছি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির উপরে মানে এটা নিয়ে আমরা অনেক ধরনের গবেষণা হয়েছে, তাতে রেজাল্ট দেখা যাচ্ছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের শরীরে অনেক কিছু দিয়ে সমস্যা করে ফেলে। শরীরে হাড় গঠনে তো অবশ্যই সমস্যা করছে, সেক্ষেত্রে তাকে অস্থিসন্ধির ব্যথা বা অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়টা আগে হচ্ছে। ইভেন ইনফার্টিলিটি প্রবলেমও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণ, স্থূলতারও একটা অন্যতম কারণ, হ্যাঁ ওবেসিটিরও একটা অন্যতম কারণ। যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যারা ওবেস, যারা তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকছে, সেটার সাথে রিলেটেড যে কমপ্লিকেশন যা হতে পারে, সে ব্লাড প্রেশারও তার বাড়ছে, প্রিএক্লাম্পসিয়ার ঝুঁকি তার হচ্ছে, তার ইনফার্টিলিটির প্রবলেম হচ্ছে, এবং আলটিমেটলি কনসিকুয়েন্স অনেক কিছুই যাচ্ছে। সুতরাং আমাদের এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির যে সমস্যা, এটাকে প্রিভেন্ট করতে হলে সূর্যের আলোতে তো আমাদেরকে হাঁটাহাঁটি করতেই হবে, সাথে ক্যালসিয়াম, সাথে ভিটামিন ডি রিচ যে ক্যালসিয়াম যেগুলো, ওগুলো খেতে হবে। এখন আমি একটু আপনার কাছে আসবো যে এক্ষেত্রে আপনি খাবারের বিষয়গুলো একটু যদি বলেন। ভিটামিন ডি সোর্স, আসলে মেজর সোর্স হচ্ছে সানলাইট। আচ্ছা, সানলাইট আমাদের ইউভি রেটা যখন আমাদের স্কিনের সংস্পর্শে আসে, তখন 7-DHCর সাথে
রিয়াকশানে প্রি ভিটামিন D3 তৈরি হয়। এই প্রি ভিটামিন D3টা আমাদের কিডনি অ্যান্ড লিভারে সেভারাল কিছু রিয়াকশন পার করে আমাদের বোন সেটাকে অ্যাবজর্ভ করতে পারে। তো এই সান ইউভি রেটা কিন্তু দরকার আমাদের সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, অন্তত পক্ষে 15 to 20 মিনিটস, খুব বেশি না কিন্তু 15 to 20 মিনিটস যদি প্রতিদিন পারলে ভালো। হ্যাঁ, প্রতিদিন পারলে অন্তত পক্ষে সপ্তাহে 4 দিন একটু লেস কভার্ড, মানে হাত মুখ পায়ের হাঁটু পর্যন্ত এভাবে যদি ঘরে বসেও, কারণ সানলাইট হলেই কিন্তু হবে, রোদ কিন্তু এখানে কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আছে যে রোদেই দাঁড়াতে হবে, রোদ কিন্তু না, সানলাইট হলেই সেটা যথেষ্ট। সেক্ষেত্রে কিন্তু এই ডেফিসিয়েন্সি যেটাকে আমরা খুব সহজেই রিকভার করতে পারি। আচ্ছা আপা, আমি আপনার কাছে জানবো যে এই যে মানে গর্ভকালীন গর্ভ পরবর্তী সমস্যা, পূর্ববর্তী, এক্ষেত্রে আসলে পরিবারের কথা আমরা বাদ দিই, রাষ্ট্র আসলে কতটুকু ভূমিকা পালন করছে, মানে আরো কি কি করা প্রয়োজন, আপনাদের চোখে কি দেখেন? আসলে সেটা যে নারী দিবসে একটা দিনকে আমরা নারী দিবস করছি, তাই না? 364 দিন পুরুষদের, একটা দিন হলো নারীদের। কিন্তু নারী প্রতিদিনই আপা, আপনারা আসলে তো খুব আমরা যেটা জানি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি আমাদের অর্ধেক তার যদি নর করে থাকে, বাকি অর্ধেক নারী। সুতরাং নারী, সেই অর্ধেক নারী যদি হয়ে থাকে তাহলে সমস্ত ক্ষেত্রে নারীদেরকে শুধু এমপাওয়ারমেন্টে না, তাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করা উচিত। এটা বাড়ছে কিন্তু সহযোগিতা, হ্যাঁ, ক্ষমতায়নে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের অবশ্যই আমাদের দেশের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, আমাদের স্পিকার নারী। সুতরাং আমাদের দেশে আসলে আমি বলবো যে আমাদের দেশ এখন একটা পৃথিবীর কাছে একটা উদাহরণ যে এই দেশের এরকম হচ্ছে। ম্যাটারনিটি লিভ আমাদের ম্যাটারনিটি লিভ এখানে ছোট্ট করে আরেকটু যোগ দিতে চাই যে এই যে ডে কেয়ার সেন্টারের আরো অনেক বেশি ডে কেয়ার সেন্টার আসা দরকার, যে বাচ্চাদের, যেহেতু আমরা পুষ্টি নিয়ে কথা বলছি, এই মেয়ে বাচ্চাগুলো ছোটবেলা থেকেই মারা যখন ওয়ার্কিং, এই বাচ্চাদেরকে ঘরে রেখে আসতে হচ্ছে, হয়তো প্রপার কেয়ার গিভার থাকছে না। এক্ষেত্রে যদি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টারগুলোকে আরো বেশি নজরদারিতে আনা হয়, তাহলে হয়তো একটু সুবিধা হবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব, যে মেনোপজ নিয়ে কথা বলছিলেন, এটা কি নারীদের জীবনের সমাপ্তি নাকি জীবনের শুরু, আসলে একটু যদি ব্যাখ্যা দিয়ে বলেন। আসলে মেনোপজ হলো একটা সময় যখন মেয়েদের যে নরমাল যে ঋতুচক্রটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা পিউবার্টিতে শুরু হয়েছিল বয়ঃসন্ধিকালে, সেটা মেনোপজে এসে বন্ধ হয়ে গেল। তো এটাকে অনেকে কিন্তু এই জিনিসটাকে অন্যভাবে নেয় যে না, আমার তো আর এখন নারীত্বের জিনিসটাই বন্ধ হয়ে গেল, বাট ব্যাপারটা কিন্তু তা না। দিস দ্য স্টার্ট অফ এ নিউ লাইফ, এবং এই সময় থেকেই সে নিজের সম্পর্কে আরও বেশি সচেতন হবে, সে নিজেকে আরও হাইলাইট করবে, নিজের প্রতি আরও বেশি যত্নবান হবে। সুতরাং এটা লাইফের সমাপ্তি নয়, এটা শুরু। এবং এই সময় তাকে যেটা করতে হবে, তার কিছু নিজেকে নিজে মেডিটেশন বলেন আর নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিছু তাকে ব্যায়াম, যোগা এগুলো করতে হবে। লাইফস্টাইলে মডিফিকেশনটা এই সময় খুবই জরুরি। তাকে ডেইলি যেটা হয় যে দেখা গেল অন্য সময় সে কাজে কামে থেকে যে ডেইলি হাঁটাটা অনেকে করে না, এবং যত বয়স বাড়তে থাকে, মেনোপজ তো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অ্যাভারেজ যদি বলি 52 বছর, তো তখন দেখা যায় তারা অনেক স্থূল হয়ে গেছে, মা খালারা, তারা চাচ্ছেন না হ্যাঁ আর আমার কয়টা দিন বাঁচবো, আর নিজের প্রতি আর কি যত্ন নিব, হাঁটার কি দরকার। এবং সেই সময় দেখা যাচ্ছে তারা অলরেডি ডায়াবেটিস হয়েছে, হাইপারটেনশন অলরেডি হয়ে গিয়েছে। বাট সেটা করলে চলবে না, এই সময় আরও বেশি সচেতন হতে হবে, নিজেকে আরও বেশি সামনে এগিয়ে নিতে হবে। সুতরাং সেই সময় প্রতিদিন তাকে হাঁটতে হবে, তাকে খাবারের মধ্যে লো ফ্যাট এবং হাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে, তাকে আঁশ জাতীয় খাবারগুলো খেতে হবে যাতে তার কোষ্ঠকাঠিন্যের প্রবলেম না হয়। এবং তার যদি উচ্চ রক্তচাপ বা অন্যান্য যে সমস্যাগুলো ছিল, তার জন্য তাকে ফ্যাট কম যে সমস্ত খাবারগুলো, যেটাতে সেই ধরনের খাবার, রেড মিট অ্যাভয়েড করতে হবে। এবং তাকে অবশ্যই ইয়ারলি কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত, যেমন নিজেদের স্তন পরীক্ষা করা, কারণ এই সময় দেখা যায় যে জরায়ুর মুখে ক্যান্সারের প্রবণতা হয়, জরায়ুর ক্যান্সারের সমস্যা হতে পারে, ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং স্তন ক্যান্সারেরও সম্ভাবনা থাকে। সুতরাং এই যে জিনিসগুলো নিজে যদি নিজের এক্সামিনেশন করে তার স্তনের, তাহলে সে কিন্তু আগেই বুঝতে পারবে যে তার স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে সে আছে কিনা। বা সে যদি জরায়ুর মুখের পরীক্ষা যেটা, সেটা মেনোপজের সময় অবশ্যই এই সময় করা উচিত, এবং সেটা দেখে যদি দেখা যায় স্বাভাবিক আছে, তখন 3 বছর পর পর সে করতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপা। আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি, আমরা যেহেতু বার্ধক্যের দিকেই কথা বলছি, এই সময় আসলে পুষ্টির চাহিদাটা একটু বলে আমরা আসলে শেষের দিকে যাব। আমি আপার সময় থেকেই শুরু করি। যে আপা যেটা বলছিলেন যে মেনোপজ নিয়ে, মেনোপজের সময় কিন্তু আমাদের বেশ কিছু শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় মহিলাদের। এক্ষেত্রে কিন্তু এগুলোকে ওভারকাম করার জন্য, যেহেতু ন্যাচারাল হরমোনটা বন্ধ হয়ে যাচ্ছে, ফুডের মাধ্যমে আমরা কিছু ন্যাচারাল হরমোন নিতে পারি, যেরকম সবুজ কাঁচা বাঁধাকপি, কাঁচা পেঁপে,
আনকুকড কাঁচা পেঁপে, আনকুকড কাঁচা বাঁধাকপি, এগুলোতে প্রচুর পরিমাণে ন্যাচারাল হরমোন আছে যেগুলো একটু সহযোগিতা করে এই সময়ের হট ফ্লাশ বা বিভিন্ন সমস্যা সমাধান করতে। ঘুম কম হয়, খিটখিটে মেজাজ হয়ে যায় এই সময়, এই জিনিসটা প্রিভেন্ট করবে এই খাবারগুলো। মেনোপজ থেকে শুরু করে বার্ধক্যে কি হচ্ছে, যেহেতু বার্ধক্য আস্তে আস্তে অ্যাড করি, সয়া প্রোটিনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সয়া প্রোটিনের মধ্যে যে প্রোটিন থেকে আমরা ওই যে ন্যাচারাল ইস্ট্রোজেনটা পাচ্ছি, মেনোপজে ইস্ট্রোজেনের ঘাটতি হচ্ছে, তখন তো ঋতুচক্র বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং ন্যাচারালি যে সয়া প্রোটিন, সয়া বিনস, সয়া মিল্ক, এগুলো যদি সে খায় তার হরমোন ব্যালেন্স তাহলে এই হরমোনের এই হট ফ্ল্যাশ বা এই সমস্যাগুলো তার কিন্তু হবে না। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট। সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মেনোপজ শুরু হওয়ার সাথে সাথে এই স্টমাক সেলগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। স্টমাক সেল যেহেতু কার্যক্ষমতাটা কমে যাচ্ছে, স্টমাকের এনজাইম সেক্রেশনটাও কমে আসছে, তখন স্বাভাবিকভাবে কি হচ্ছে, স্টমাকের নিউট্রিশন অ্যাবজর্পশন ক্ষমতা কমে যাচ্ছে। হঠাৎ করেই তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B12 এগুলোর ঘাটতি দেখা দিচ্ছে, কারণ এটার তার রিকোয়ারমেন্ট বেড়ে গেল যেহেতু অ্যাবজর্পশন কম হচ্ছে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রাখতে হবে, কালারফুল ভেজিটেবলস, কালারফুল ফ্রুটস। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বার্ধক্যটাকে একটু স্লো ডাউন করে, বার্ধক্যটা একটা ন্যাচারাল প্রসেস, আসবেই। ডিটক্সটা রাখতে হবে। আমরা অনেকে অনেক রকম ডিটক্স ড্রিঙ্ক খেয়ে থাকি, কিন্তু সবচেয়ে ভালো ডিটক্স ড্রিঙ্ক হচ্ছে ফ্রেশ ওয়াটার। তো এই পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, এই বিষয়গুলো। এবং আপা যেটা বললেন প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন, এই বিষয়গুলো লক্ষ্য রাখলে ক্যালসিয়াম, প্রোটিন, এই মেনোপজ বা বার্ধক্যকে খুব সহজেই মেনে নেওয়া সম্ভব হবে, জয় করা সম্ভব হবে। ধন্যবাদ বুদ্ধিবাড়িতে নারী দিবসে বলিষ্ঠভাবে সুন্দরভাবে আমাদের দর্শকদের পরামর্শ দেওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আমার মনে হয় সময় টিভির যে দর্শক তাদেরকেও ধন্যবাদ। আজকে একটা বিশেষ দিনে বিশেষ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যাবার আগে আপনাদের আবারও বলছি, একজন সুস্থ মাই জন্ম দিতে পারেন একজন সুস্থ সন্তানের। তাই বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে গর্ভপূর্ববর্তী, গর্ভকালীন ও গর্ভ পরবর্তী সময়ে স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। তবে এক্ষেত্রে সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য পরিমাণ মতো পানি, সময় মতো খাবার খাওয়া অত্যন্ত জরুরি। তাই সময় থাকতে সচেতন হন আর সঙ্গী হন সুস্থ ও সুন্দর জীবনের। আজ এ পর্যন্ত। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় স্বাস্থ্য সংক্রান্ত নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বুদ্ধিবাড়িতে। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।